আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 15 আগস্টের মধ্যে দেশে আসবে 54 লাখ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনেও মানুষের ভোগান্তি। দেশে করোনায় আরও 245 জনের মৃত্যু। বুধবার থেকে চলবে সব ধরনের গণপরিবহন, ট্রেনের টিকিট বিক্রি শুরু, চলাচলের জন্য প্রস্তুত বাস ও লঞ্চ। লকডাউনে জনজীবন স্বাভাবিক, থামেনি ঢাকামুখী জনস্রোত। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি, বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র। সাভারে অধ্যক্ষ মিন্টু বর্মন হত্যাকাণ্ডের মূল হোতার সহ 3 জন গ্রেফতার। স্কুল মাঠ থেকে লাশের খণ্ড বিখণ্ড অংশ উদ্ধার করল র্যাব। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। 15 আগস্টের মধ্যে কোভ্যাক্সের 34 লাখ, চীন থেকে কেনা 10 লাখ আর উপহারের 10 লাখ, মোট 54 লাখ ডোজ আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে টিকা আরও আসছে, তখন চাহিদা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হবে। চীন থেকে 6 কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে, এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষা, যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে। আগামী 9-10 তারিখ থেকে নিয়ে 15 তারিখের মধ্যে আমাদের কোভ্যাক্স থেকে আরও 34 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং চায়না থেকে আমাদের ক্রয়কৃত 10 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং আরও 10 লক্ষ ওনারা চায়না থেকে আমাদেরকে উপহার হিসেবে দেবে। অর্থাৎ মোট 54 লক্ষ ভ্যাকসিন এ মাসের 15 তারিখের মধ্যে আরও 54 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব। গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও ভোগান্তিতে হাজারো মানুষ। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকেই। কেন্দ্রগুলোতে স্বজনপ্রীতির অভিযোগ ভুক্তভোগীদের। তবে যারা টিকা পেয়েছেন তাদের চোখে মুখে আনন্দের হাসি। কর্তৃপক্ষ বলছেন, পর্যায়ক্রমে প্রতিটি নাগরিককেই টিকার আওতায় আনা হবে। রাকিব হাসানের রিপোর্ট। গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চলে টিকা প্রদান কর্মসূচি। রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই টিকার জন্য কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় হাজারো মানুষকে। বাবা কালকে 6টা বাজে থেকে আইয়া 12টা বাজে আমরা ফিরে গেছি গা, কইছে টিকা নাই। আজকে 6টা বাজে আইয়া খার রয়েছি, আমরা নাস্তা ফুট খাই নাই, আমরা বাচ্চা উপাস। আমরা যে লাইনে দাঁড়ায় লইছি 6টার থেকে, আমরা তো অন্য লাইনের মানুষ ঢোয়াইতেছে, তারপরে আমরা ঢোয়াই না। কালকেও আসছি 8টা বাজে আসছি, 2 ঘন্টা ধারায় থেকে চলে গেছি, দিতে পারি না। আজকে 7:30 বাজে আসছি, এই পর্যন্ত ধারায় আসছি। এনা সিরিয়ালেতে যদি 5 জন লোক নেয়, বাইরে থেকে 10 জন লোক ঢুকে যাচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। 7টা থেকে 9টা পর্যন্ত দাঁড়িয়েছি, তারপর হঠাৎ করে একজন ভিতর থেকে এসে বলতে 50 বছরের ঊর্ধ্বে যাদের আছে তাদেরকে টিকা দেওয়া হবে, বাকিরা সবাই চলে যান। টিকাটা যদি একটু বাড়ায় দিত আগের থেকে, বুঝছেন তো অনেক ভালো হইতো। ফজরের নামাজ পড়ে দাঁড়ায় রইছি, এখন আমরা কোনো টিকা পাইছি না, এখন করে যাব, কালকে দিব। পরে কিছু লোক ঢুকানোর পরে বলছে আমার টিকা নাই, আজকে শেষ, কালকে আসেন 9টায় 8:30টায়। ভুক্তভোগীদের এমন অভিযোগের সততাও মিলে কেন্দ্রগুলোতে, তবে টিকার স্বল্পতার কারণেই এমনটা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। আমাদের টিকা নষ্ট করার কোনো অপশন নাই, আমাদেরকে যতটুকু দেওয়া হবে ঠিক ততগুলোই পার্সেন্ট দিতে হবে আর কি। বয়স্ক আর হচ্ছে যাদের কিনা শারীরিক সমস্যা ছিল কিন্তু বর্তমানে নাই, ঠিক আছে, আর মহিলাদেরকে অগ্রাধিকার দিচ্ছি। আর আমার ওয়ার্ডে যে পরিমাণ মানুষ আছে তারা হয়তো এটা তো সাধারণ নিয়মের বাইরে এই 350 টিকা পাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু তাদের মতো করে টিকা দিচ্ছে। এখানে রেজিস্ট্রেশন ছাড়া যারা তারা টিকা দিচ্ছে, ইনশাল্লাহ টিকা পাবে মানুষ। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর যারা টিকা পেয়েছেন তাদের চোখে মুখে ছিল স্বস্তির নিঃশ্বাস। 5-6 ঘন্টা হবে দাঁড়িয়ে থেকে, তারপরে এখন টিকা দিতে পেরেছি, এখন খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, সকাল 5:30-5টার দিকে আসছে, লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়ায় এইমাত্র সিরিয়াল অনুযায়ী টিকা দিতে পারছি, ঠিক আছে। তা টিকা দিতে পারে আমি খুব খুশি। আমি একটা কার্ড পাইছি, আমার একটা সাহস হয়েছে যে আমি এখন করোনা মুক্ত এরকম মনে হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণে দেশে একদিনে আরও 245 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 11,463 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও নতুন রোগী বেড়েছে। গত 24 ঘন্টায় 47,207 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 24.28%। আগের দিন
41 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয় 10,299 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,65,158 জন, আর মারা গেছেন 22,897 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 83 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 71 জন, খুলনায় 25 জন, রংপুরে 19 জন, সিলেটে 18 জন, ময়মনসিংহে 13 জন এবং বরিশাল বিভাগের 6 জন। বুধবার থেকে পূর্ণ আসনে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে গণপরিবহন। এরই মধ্যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 50% আসন কাউন্টারে আর 50% দেওয়া হচ্ছে অনলাইনে। প্রথম দিন কাউন্টারে ভিড় কম, অন্যদিকে বাস ও লঞ্চ চালানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ নজর দেওয়া হবে স্বাস্থ্যবিধিতে। ডেনি জংয়ের রিপোর্ট। বিধিনিষেধ শিথিল হওয়ার পর ফের চালু হচ্ছে ট্রেন। 11 আগস্ট বুধবার থেকে বিভিন্ন রুটে চলবে 38 জোড়া আন্তনগর এবং 20 জোড়া মেইল ও কমিউটার ট্রেন। যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ। প্রথম দিন হওয়ায় ভিড় নেই। ফাঁকা কাউন্টারে টিকিট কাটতে পেরে স্বস্তির কথা জানান যাত্রীরা। পূর্ণ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান কেউ কেউ। গভর্নমেন্ট তো তার স্টেপ নিতেছে, বারবার রিকোয়েস্ট করতেছে যে আপনারা আপনাদের স্বাস্থ্যবিধি মাইনা চলেন। আমরা নিজেরাই তো মানতেছি না। ভাইরাস যেটা আছে এটা তো কবে যাবে এটা তো আমরা বলতে পারতেছি না। আর তাছাড়া গণটিকা কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কাটা দুরূহ বিষয়, তাই বাধ্য হয়ে কাউন্টারে আসছেন বলে জানান অনেকে। ওদের অ্যাক্সেসই করা যায় না, মানে অ্যাকাউন্টে ঢুকলে মানে ঢোকা যায় না, লুডিং হয়। এই জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম, বাসা কাছে তো ওর জন্য এখানে এসে পেয়েছে। জি 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 বিজি দেখায়, অনেকবারই করছি। আমার বড় ভাইও করছে, তারপরে আমার আরেক ভাইও করছে, কোনোটাই পাইনি আমরা, বিজি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে না। আসন ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। 100% টিকিট বিক্রি হবে এবং অ্যাপসের মাধ্যমে 50% আর কাউন্টারে পাবে 50%। স্ট্যান্ডিং টিকিট আমরা দিচ্ছি না। স্ট্যান্ডিং টিকিট, মান্থলি টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বন্ধ থাকবে। বাসেও চলছে তোড়জোড়। সড়কে বাস নামাতে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। টার্মিনালগুলো করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। অর্ধেক সংখ্যক বাসে পূর্ণ আসনে যাত্রী তুললেও স্বাস্থ্যবিধিতে গুরুত্ব দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমরা যতটুকু আমাদের কর্তব্য আছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, স্টাফদের মাস্ক, যাত্রীদের মাস্ক, সব কিছু ভালোভাবে যেন চলে, ওইভাবে যাত্রীরা যেন উঠতে পারে গাড়িতে, আমরা সেই ব্যবস্থা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মনিটরিং করবো ইনশাল্লাহ। যাত্রীর উদ্যোগটা কিন্তু বেশি হতে হবে, যেহেতু উনি যাত্রী, উনি যদি মাস্ক ছাড়া ওঠে তাহলে এটা উনি অবহেলা করলেন। গাড়ি ছাড়ার জন্য বা গাড়ি প্রস্তুত করছি, দুয়া মোচা সব কিছু রেডি করতেছি, আমরা ইনশাল্লাহ গাড়ি চলাচল করার জন্য প্রস্তুত। এদিকে নৌপথে লঞ্চ চলাচলের প্রস্তুতিও শুরু হয়েছে। সদরঘাটের উল্টো পারে রাখা লঞ্চে চলছে ধোয়া মোছা ও পরিচ্ছন্নতার কাজ। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। চলমান কঠোর লকডাউনে জনজীবন এখন স্বাভাবিক। সড়কে বেড়েছে মানুষের আনাগোনা ও যানবাহন চলাচল। অনেক জায়গায় দেখা দিয়েছে যানজট, আর এখনও থামেনি ঢাকামুখী জনস্রোত। গণপরিবহন না থাকলেও দূর দূরান্তের পথ পেরিয়ে অনেকেই ঢুকছেন ঢাকায়। এসব নিয়ন্ত্রণে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। শিউলি রোজার রিপোর্ট। কঠোর লকডাউনেও থেমে নেই ঢাকায় আসা। বিভিন্ন উপায়ে রাজধানীতে আসছে মানুষ। চেকপোস্ট পেরিয়েই ঢাকার পথে হাঁটা শুরু করছে সবাই। গণপরিবহন না চলায় দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে ভোগান্তির সঙ্গে করেই আসছে মানুষ। কষ্ট তো আমাদের কষ্ট শেষ নাই। আগে চৌরাস্তা থেকে উঠতাম, গুলিস্তান যেতাম 10 টাকা দিয়া, এখন গুলিস্তানের মধ্যে পৌঁছাতে লাগে 100 টাকা। ভাঙ্গে ভাঙ্গে এভাবে কষ্ট করে গেছে, আর কি করার, অসুস্থ যাওয়া তো লাগবে। এখন আসতে আমাদের বাড়ি থেকে আসতে যে জায়গায় আমাদের 40 টাকা খরচ, এখন গেছে প্রায় 200 টাকার উপরে গেছে। মাদারীপুর থেকে আপনার এই অটোতে আসছে। বেশিরভাগ মানুষই উপেক্ষা করছেন স্বাস্থ্যবিধি। অনেকের মুখেই নেই মাস্ক। এখন খুলছি, একটু ইয়ে লাগতেছিল। আচ্ছা, হ্যাঁ মাস্কটা পরে নিচ্ছি। ঢাকা আসবো, কাজে কর্মস্থলে ফিরলাম, বাধ্য হয়ে আসতে হয়, পেটের খিদের জন্য আসতে হয়। এদিকে কঠোর লকডাউনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মানুষের পদচারণা আগের চেয়ে বেড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে যানজটের। ঘর থেকে বের হওয়ার যৌক্তিক কারণ না হলেই আইনি ব্যবস্থার কথা জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানুষের ঢাকায় আসার প্রবণতা আরও বাড়ছে। আমরা যত সম্ভব চেষ্টা করছি
যে গাড়িগুলো অহেতুক বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি, আমরা চেক করছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তবুও নানা অজুহাতে মানুষ ঘর থেকে বেরোচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে ঘোরাফেরার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। শিউলি রোজা, মাটিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন শিথিল করা হলেও পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 31 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন লকডাউন নিয়ে কথা বলেন তিনি। যেগুলোর কথা মেনশন করে নাই, যেমন রিক্রিয়েশন সেন্টার বা কোনো গ্যাদারিং, এগুলো এখনও পারমিশন দেওয়া হয় নাই। ল এনফোর্সিং এজেন্সিকে বলা হয়েছে, ওখানে লেখা আছে যে যদি কোনো কিছু ভায়োলেট করে সেক্ষেত্রে রেসপেক্টিভ কর্তৃপক্ষ দায়ী দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খন্দকার আনোয়ারুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার বিষয়ে ওনারা রুলিং, শিক্ষা মন্ত্রণালয় এখনও আমরা ওপেন করার কথা কিছু বলিনি। এটা শিক্ষা মন্ত্রণালয় আজকে ওনারা জানাবেন, ওনারা এটা নিয়ে আলাপ করতেছেন কিভাবে কি করা যায়। এটা আগে তো ভ্যাকসিনেশনটাও তারা জোরদার করতেছে যাতে ছাত্রদেরও ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া যায়, তারপরে দেখা যাক। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। মাসখানেক ধরে নিখোঁজ থাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যাকাণ্ডের মূল হত্যাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। পরে গ্রেফতারকৃতদের নিয়ে মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধারে স্কুল মাঠে অভিযান চালায় র্যাব। অধ্যক্ষকে হত্যার পর লাশ 6 টুকরো করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়েছিল। অভিযানে মরদেহের সবগুলো টুকরো উদ্ধার করা হয়। র্যাব জানায়, স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন অধ্যক্ষ। আশুলিয়ার জামগড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন অধ্যক্ষ মিন্টু বর্মন। 13 জুলাই ওই বাসা থেকে তিনি নিখোঁজ হন। ও ঘটনায় 22 জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মন আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে র্যাব অনুসন্ধানে নেমে হত্যাকারীদের গ্রেফতার ও মরদেহ উদ্ধার করেছে বলে জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমুইদ। বর্মনের মাথায় হাতুড়ি দিয়ে একটি আঘাত করে। পরবর্তীতে রবিউল এবং বাদশাহ দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। হত্যার সাথে সংশ্লিষ্ট আমরা যে শাবল এবং বিভিন্ন যারা হত্যাকারী ছিলেন তাদের যে ড্রেস, গেঞ্জি, জিন্সের প্যান্ট, এই সকল আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবারে দৃষ্টির আড়ালে। নিয়মমাফিক ওষুধ না ছিটানোর কারণে রাজধানীতে বেড়েছে মশা মাছির উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত রোগ থেকে বাঁচতে দিনের বেলায়ও বাসায় টাঙাতে হচ্ছে মশারি। নগরবাসীর অভিযোগ, ছিটানো ওষুধে সুফল মিলছে না, বরং মশার কামড়ে অতিষ্ঠ সবাই। মশার ওষুধের গুণগত মান নিয়ে নানা মত বিশেষজ্ঞদের। মাইটিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের এবারের বিষয় রাতে মশা দিনে মাছি, এসব নিয়ে ঢাকায় আছি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। করোনাকালে আরেক আতঙ্কের নাম মশা। একদিকে এডিসের ভয়াবহতা, অন্যদিকে কিউলিক্স মশা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার অধিবাসীদের। দিনের বেলা এখনো কয়েল জ্বালাইতে হইতেছে মশারির ভিতরে। দুঃখের কথা বলবো, এদিকে তারা ঔষধ দিচ্ছে না, লোক আসছে না। মোহাম্মদপুরের বসিলা এলাকা, মশার দাপটে এখানকার অধিকাংশ বাড়ির জানালায় সেটে দেওয়া হয়েছে মশারির কাপড়। এই মশা ঢোকে যার কারণে এটা টানানো হয়েছে। বাধ্য হচ্ছে এটা করতে। দিনের বেলা যেমন মশা, রাতের বেলাও সেই মশা। এই যে মশারি টানাইতে হয় বাচ্চারা যে খায় কি হয়েছে। অনেকে দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে তাদের দোকান আর বাসা বাড়িতে। মশা খুব চূড়ান্ত মশা, মানে মশার জন্য আমরা বসতে পারি না কোথাও। মানে এখানে যে চা খাবো আইসে আমরা, মানে মশার জন্য আমরা মনে করেন যে সেটাও করতে পারি। মশার উপদ্রব এতটাই যে এডিস আর কিউলিক্স মশা বোঝার উপায় নেই, তাই আতঙ্কের সময় কাটছে নগরবাসীর। একে তো মশা, তারপর ডেঙ্গু,
তার জন্য আমরা মশারি টাঙাই বসি। আব্বু আম্মু বাইরে বাইরে দেয় না মশার কামড়ের ভয়ে। পরিস্থিতি উত্তরণে কর্তৃপক্ষের নজরদারির বাড়ানোর তাগিদ দিলেন সমাজবিজ্ঞানীরা। জনগণের মনে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটা খুব কার্যকর নয়। তো আমাদের মনে হয় যে সেটার উপর গবেষণা করা, কতটা কার্যকর, কোন ওষুধটা কার্যকর, কোন ধরনের মশার উপরে সেই ওষুধটা কার্যকর, এই বিষয়ে খুব বেশি কাজ করা হয়নি। হয়তো প্রথাগতভাবে প্রতি বছর একই ওষুধ দিয়ে যাওয়া হচ্ছে, সেটা একটা কারণ। সিটি কর্পোরেশন ব্যস্ত এডিস মশা নিধনে, দৃষ্টির আড়ালে পড়ে থাকছে কিউলেক্স মশার বিষয়টি। আসলে সিটি কর্পোরেশন এডিস মশার প্রতি যতটা গুরুত্ব দিচ্ছে ঠিক সেভাবে কিউলিক্স মশার প্রতিও দেওয়া দরকার, কারণ এটাও মহামারী অথবা বিভিন্ন রোগ স্প্রেড করতে পারে। মশার বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিত করার আহ্বান জানান উত্তরের মেয়র। কাউন্সিলরের দায়িত্ব মনিটরিং করা, এলাকাতে মনিটরিং ঠিক মতন হচ্ছে কি না হচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে আপনারা কমপ্লেন করবেন। অনেকে ফাঁকি মারতে পারে, সুতরাং ফাঁকি যেন না মারতে পারে এই জন্য কিন্তু আমরা জবাবদিহিতার জন্য একটি কিন্তু অ্যাপস করেছি, যেটির নাম সবার ঢাকা অ্যাপস। আপনারা বলুন যে আপনাদের এখানে মশার ওষুধ ছিটানো হয় নাই, এখানে লার্ভিসাইড করা হয়নি বা ফগিং করা হয়নি, অবশ্যই সেটি দেখে আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সেই মেসেজটা পৌঁছে দিব। একদিকে এডিস মশার ভয়াবহতা আর অন্যদিকে দিনের বেলায় কিউলিক্স মশার উৎপাত, সেই সাথে বাসাবাড়ি আর হোটেল রেস্তোরাঁয় গিজগিজ করছে জীবাণুবাহিত মাছি। ডেঙ্গু আর করোনা আতঙ্ক নিয়ে রাজধানীবাসী এভাবেই মশা মাছি কামড় খেয়ে দিন যাপন করছে, যা থাকছে দৃষ্টির আড়ালে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জে চলনবিলে প্রায় লক্ষাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক মানুষের বসবাস। আবহমান কাল থেকে এরা নারী পুরুষ মিলে কৃষি শ্রমিক হিসেবে কাজ করলেও নারীরা ছিল মজুরি বৈষম্যের শিকার। কিন্তু দিন বদলে গেছে, নারীরা সমবায় দল গঠন করে এনেছেন মজুরি সমতা। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন এস এম খুরশেদ আলম। চলনবিলের প্রান্তিক জনপদে বসবাস করেন উরাও, মাহাতো সিং মুন্ডারি সহ প্রায় লক্ষাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ। এদের বেশিরভাগই কৃষি মজুরি করে দিনাতিপাত করলেও নারীদের মজুরি ছিল প্রায় অর্ধেক। কিন্তু বর্তমানে সে চিত্র বদলে গেছে অনেকটাই। প্রতিটি এলাকায় 10 থেকে 12 জন নারী শ্রমিক মিলে সমবায় ভিত্তিক দল গঠন করে চুক্তিভিত্তিক কাজ করে সবাই সমান ভাগে মজুরি ভাগ করে নেয়। এতে করে সবল দুর্বল সবাই সমমর্যাদার অধিকারী। মেয়ে ছেলে মনে করেন যে এখন সমানই কাজ করি, সমানই টাকা মনে করেন ভাগ করি আমরা। আর মনে করেন যে ওই আগের আমলও তুলে দিছি, মনকে 7 সের 8 সের আবার সমান ভাগ, যদি আদমন করে আদমন ছেলেরা মেয়েরা। গোলটা গ্রামের মিনতি রানী উরাও মজুরি বৈষম্যের শিকার হয়ে সে ছিল আর্থিকভাবে ভীষণ অসচ্ছল। ছেলে মেয়ে নিয়ে জীবন চালানোই দায় হয়ে পড়ে। তখনই মাথায় আসে শুধুমাত্র নারীদের নিয়ে দল গঠনের। আমরা হলো কৃষি কাজ করি, মাঠে এই জমি লাগাই, জমি বাছি, আবার মাটি কাটি। 800 টাকা হোক 1000 টাকা হোক বিঘা চুক্তি করে আমরা যদি বেশি লাগাইতে পারি তাহলে আমরা বেশি মজুরি পাই। মিনতি রানীর মতো অন্যান্য নারীও সে পথ অনুসরণ করে মজুরি বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েছেন। আমরা আদিবাসী মানুষ, আমরা কাজের উপরে আমরা নির্ভর, কাজ করে আমরা সংসার চালাই, ছেলে মেয়ে লেখাপড়া করাই। গরিব মানুষ আমরা কি করব? আমাদের আগে মজুরি অর্ধেক দিছে, আর এখন সমান টাকাই হয়। গবেষকরা বলছেন নৃতাত্ত্বিক মানুষের শতকরা 95% দরিদ্র। নারীরা আরো বৈষম্যের শিকার। সমবায় ভিত্তিক দল গঠন করে এখন সচ্ছল জীবন যাপন করছেন তারা। খুবই বড় রকমের একটা বৈষম্য ছিল, কিন্তু বর্তমানে তারা দল গঠন করার মাধ্যমে যে একটা সূচনা করেছে, সেই সূচনাটা তাদের জন্য খুবই ফলপ্রসূ। এস এম খুরশেদ আলম, মাই টিভি। সিলেটের জকিগঞ্জ উপজেলায় নতুন আরেকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সিলেটের এই গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামের সন্ধান পাওয়া এটি দেশের 28তম গ্যাস ক্ষেত্র। বাপেক্স বলছে নতুন গ্যাস ক্ষেত্রে প্রায় 68 বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, আর গ্যাস ক্ষেত্রটির মজুদ গ্যাস 12 থেকে 13 বছর উত্তোলন করা যাবে। চলতি বছরের 16 জুন পশ্চিম আনন্দপুর গ্রামের এই অনুসন্ধান কূপে ড্রিল স্টিম টেস্ট প্রজ্বলন করে বাপেক্স। এর ফলে এই ক্ষেত্র থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আর এই ক্ষেত্রে গ্যাস পাওয়ার নতুন সম্ভাবনার আনুষ্ঠানিক ঘোষণা এলো। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
গার্মেন্টস ব্যবসায়ী পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে সিআইডি। চক্রটি দীর্ঘদিন থেকে মালিক সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এবং অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। প্রতারকদের কাছ থেকে 7টি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করার জন্য কাজ চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আব্দুল কাইয়ুম ছোটন ওরফে ইশতিয়াক ওরফে মেহেদি হাসান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে উনি বিজ্ঞাপন দেন এবং জানান যে তার এই গার্মেন্টস ফ্যাক্টরির জন্য গাড়ি উনি ভাড়া নেবেন, গাড়ির ড্রাইভারটা হবে আমার। সেখানে যে মালিক এই গাড়িটি ভাড়া দেন, ড্রাইভার কিন্তু সেই মালিকের থাকে না। তিনি এই গাড়ির কাগজপত্র, এটাও বলেন যে রাস্তায় চলাচলের জন্য ট্রাফিক যখন গাড়ির কাগজপত্র দেখতে যাবেন সেই ক্ষেত্রে মালিকের কাছ থেকে গাড়ির সব কাগজপত্র উনি নিয়ে নেন। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।